বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন 5 আগস্ট গত বছরের। এখন তার মার্চ মাস চলছে, তার এখন দেশে ফিরে যাওয়ার কথা। তাই দেশে ফিরে যাওয়ার আগে সমস্ত প্রোটোকল মেনে কাল অথবা পরশু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে তিনি এই প্রথমবার কথা বলবেন। এতদিন কথাবার্তা চলছিল ভায়া মারফত, কখনো ডক্টর জয়শঙ্কর, কখনো অজিত দোভাল, এদের মাধ্যমে কথাবার্তা হতো। এবার তার দেশে ফেরার সময় হয়েছে, কিন্তু যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তাই আমাদের প্রধানমন্ত্রী সমস্ত প্রোটোকল মেনে তার সময় নিয়ে তাকে ফোন করবেন। এখন এই ফোন করা ডেট বা টাইম কাল পরশু কখন হবে সেটা কিন্তু আমি জানি না, জানতে পারিনি। শুধু এইটুকু জেনেছি কাল অথবা পরশু দিনের মধ্যে তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হবে। এখন এই যে ট্রাম্প আসছেন, ডোনাল্ড ট্রাম্প, তিনি হয়তো কথাবার্তা বলবেন। তার আগে কি কথাবার্তা হতে পারে এবং কি শেখ হাসিনা বলবেন, কি বলা উচিত, কারণ ট্রাম্প তো এমন একটা চরিত্র, আনপ্রেডিক্টেবল চরিত্র, তাকে মানে বোঝা মুশকিল। যদিও শেখ হাসিনার সঙ্গে তার হৃদ্যতা আছে এবং পূর্ব পরিচয় রয়েছে, তবুও যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিভাবে তাকে কথা বলা হবে, কিভাবে কথা বলতে হবে, সম্ভবত তারই একটা শর্ট ব্রিফিং নরেন্দ্র মোদী তাকে দিয়ে দেবেন। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, এটাকে ধ্রুব সত্য মেনে নেবেন না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা হতেও পারে নাও হতে পারে, আমি এর কোনো গ্যারান্টি নেব না। কিন্তু যা আমি দেখছি, যা বুঝছি 10 জনের সঙ্গে কথা বলে, তাতে আমার আন্ডারস্ট্যান্ডিং এটাই পৌঁছেছে যে প্রধানমন্ত্রী এই কারণেই হয়তো এক তো যাওয়ার আগে নিশ্চয়ই কথা বলতেন, কিন্তু ট্রাম্প আসার আগে হঠাৎ কেন ফোন? আমি ডটগুলো মেলালে তাহলে আপনার একটা চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠে। আর আপনার দেশে এখন তো বাংলাদেশে মোটামুটি গতকাল থেকে তো নানান রকম ধরপাকড় শুরু হয়েছে। এখন সমন্বয় সমস্ত মানে সব হয়ে গেছে, মানে কেউ আর নিজের সমন্বয়ের পরিচয় দেবেন না, ভাই বহুত পেটানি খাবেন। এই যেমন, আচ্ছা আর একটা কথা বলে দিই, এই খবরটা কিন্তু এখানেই শেষ নয়। খবরটা যেটা আছে সেটা হচ্ছে একটা বড় খবর আছে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করলাম, কারণ ইউনুস তার দেশে বসে 4 জন রয়েড অ্যাসেট একটি 5 তারা হোটেলে, বিলাসবহুল হোটেলে 4 জন রয়েড অ্যাসেট কভার্ড এজেন্ট হয়ে তারা গিয়ে কাজকর্ম সেরে এলেন। তার দেশের ইন্টেলিজেন্সি খবর পায়নি, নিশ্চয়ই পেয়েছে, কিন্তু ডক্টর ইউনুস তাকে খবর দেয়নি। কারণ এখানে যত মেশিনারি আছে না, সবই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসানো সমস্ত মেশিনারি কাজ করছে। ফলে তারা এখন দিন গুনছেন কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ফিরবেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে তিনি একটা সুষ্ঠু ব্যবস্থা করবেন। হ্যাঁ, ভারত বলেছে দেখো ইনক্লুসিভ নির্বাচন করে, এখন সেটা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। আমি তো বলেছি তিনি দেশে ফিরে
তিনি সংসদ ভেঙে নির্বাচনে তিনি যেতেই পারেন, সেটা তার ব্যাপার, সেখানে ভারতবর্ষ নাক গলাবে না। কিন্তু বিদেশি মিডিয়ার সামনে কখনো তো বলতে পারা যায় না যে না আমাদের এখানে আমরা প্রধানমন্ত্রী হিসেবেই পাঠাবো, সেটা তো বলা যায় না। তাহলে কি বলতে হবে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তার মানে আওয়ামী লীগকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নিয়ে দেশে ফেরার সুযোগ করে দাও। বাকিটুকু যা আছে এখন তো ওই আমাদের সেনাবাহিনী তার কাজকর্ম সমস্ত কাল রাত থেকে শুরু করেছে। এই যে 4 জন অ্যাসেট যে আমাদের ওই বাংলাদেশের বুকে গুলশান হোটেল রোডের 5 তারা হোটেলে ছিলেন, সেটা কে ফাঁস করলেন, কি ফাঁস করলেন তার একটা ছোট ভিডিও আমি উপস্থিত করব আপনাদের সামনে। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখুন। ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, যে কত কি ঘটছে আপনাদের চোখের আড়ালে, সেটা আপনার পরিষ্কার হয়ে যাবে। আমি এই খবরটা প্রকাশ করিনি, কিন্তু একজন প্রকাশ করে দিয়েছে। এটা খবরটা আমার দেখানোরও একটা কারণ রয়েছে, সেটা আমি ভিডিওটা দেখানোর পর বলবো, তার আগে বলবো না। এখন যৌথ বাহিনী হঠাৎ খুব সক্রিয় হয়ে গেছে। কালকে সকালবেলা রাত্রিবেলা বলেছিলাম যে যৌথ বাহিনী খুব সক্রিয় হবে কি, তা দেখলাম না, আমার জিজ্ঞাসা চিহ্ন তার ফুল স্টপ করেছে, তারই করেছে, যৌথ বাহিনী সক্রিয় হয়েছে। এখন যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 14 আটক। এরা করেছিল কি, কালকে কাগজে এটা বেরিয়েছে, এই সমস্ত বৈষম্য বিরোধী আর এই সমন্বয়ক এই যেগুলো আছে, এই ছাগলগুলো, এগুলো সমস্ত কিছু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর, লুটপাটের অভিযোগ তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক তদন্ত চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এবার যখন ধরা পড়েছে সমন্বয়ক, তখন তারা এখন করতে আরম্ভ করেছে যে সার্জিস আর আমাদের নাহিদ ভাই এদেরকে ফোন করতে শুরু করে দিয়েছে। কেউ ফোন ধরেনি, উল্টে সার্জিস একটা নাহিদ একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। এবার কি হবে? এবার তাহলে অস্তিত্বই রইল না। এবার যে সমন্বয়ক হিসেবে দাবি করবি আর যে যাবি, তাহলে তো প্যাদানি তো বহুত কপালে জুটছে, প্রচুর প্যাদানি জুটবে। কারণ এখন কিন্তু ওয়াকারুজ্জামানের চরিত্র দেখবেন সম্পূর্ণ বদলে গেছে। বলেছিলেন না যে 2 দিন সময় লাগবে, যে পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে সেটাকে মাটিতে বাস্তবায়ন করতে গেলে তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানটা তাকে করতে সময় দিতে হবে, যে আমি কোথা দিয়ে করব না করব। কিন্তু বার্তাটা সব কিন্তু এই নাহিদ ভাই যারা উপদেষ্টা রয়েছে সবার কাছে পৌঁছে গেছে যে সাবধান হয়ে যাও। তাহলে এই যে আপনার এই সেনাবাহিনী হঠাৎ কেন এত সক্রিয় হয়ে উঠলো সেটা তো আপনারা জানেন, কিন্তু নিষ্ক্রিয় ছিল কেন? সক্রিয় যখন হলো তার পেছনে কারণটা খুঁজতে হবে, নিষ্ক্রিয় হলো কেন। ওই ভিডিওটা 4 জন রয়্যাল এজেন্টের ভিডিওটা দেখানোর আগে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি, যেটাতে আপনার তুর্ক, তিনি যে আমাদের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তিনি বিবিসিকে, তিনি তো হচ্ছেন আপনার ওই ডিপ স্টেটের একটা অংশ, তার ডিপ স্টেটের আর একটা অংশ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার তার এখানে ফাঁস হয়ে গেছে। সেই সাক্ষাৎকারটা আমি এখানে জুড়ে দিচ্ছি, এবার আপনার সাক্ষাৎকারটা শুনুন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বঙ্গানুবাদ করা রয়েছে নিচে, পরিষ্কার হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কি ধমক সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল। এই ধমক যদি সেনাবাহিনীকে দেওয়া হয় তাহলে ন্যাচারালি সেনাবাহিনী খুব থমকে যাবে।
দুবার ভাববে যে না বাবা আমাদের রোজগারের জায়গা যদি চলে যায় তাহলে পরে তো মুশকিল। আপনারা ভিডিওটা আগে দেখুন। Welcome to Hard Talk from the BBC World Service with me, Stephen Sacker. My guest today has spent most of his working life inside the human rights and humanitarian assistance machinery of the United Nations. Volker Turk has worked in the field in the Balkans, the Middle East and Africa to ease the human impacts of conflict. Now he's based in Geneva as the UN Commissioner for Human Rights. Sure, but I mean, it tells us something, doesn't it? I mean, hugely important nations like the United States have walked away, and indeed, perhaps at the other end of the scale, a small nation like Nicaragua, having seen a highly critical report come out from the Human Rights Council about its own repressive practices back home in Nicaragua, the government there has pulled out of the council too. In essence, from both small to large, nations are not taking this international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. এই ভলগার তুর্ক এ হচ্ছে ইউনাইটেড নেশনের আপনার হিউম্যান রাইটস কমিশনের লোক। সে কি করে আকবরী এই কথাটা বলতে পারে? কোথায় হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে তুমি সেটা দেখবে। তা তুমি এই সমস্ত না দেখে তুমি ওই কোন দেশে সেনাবাহিনী কাজ করবে কোন দেশে করবে না সেটা তুমি গিয়ে বলতে যাবে? সেটা তো কাজ নয়। কিন্তু সেই কাজটি তারা করেছে, যার জন্য এই রিপোর্টগুলো যখন আমাদের ট্রাম্পের কাছে গিয়েছে, ওই মানবাধিকার কমিশন থেকে, ইউনাইটেড নেশনের মানবাধিকার কমিশন থেকে নাম তুলে দিয়েছে যে আমি এই মধ্যে নেই, আমি কোনো টাকাও দেবো না, আমি এর মধ্যে ইউনাইটেড স্টেটস নেই। ট্রাম্প কি করছে? একটা একটা করে ডিপ স্টেটের পাকা কাটছে, একটা একটা করে। এখন ডিপ স্টেট এতটা গভীর না, কতদূর উনি পৌঁছাতে পারবেন সেটা নিয়ে সমস্যা রয়েছে। আচ্ছা, এবার আসি আপনার ওই ভিডিওর ব্যাপারে। যে 4 জন আমাদের রয়ের অ্যাসেট ঢাকার বুকে গুলশান রোডের 5 তারা হোটেলে তারা গিয়ে কথা বলে এসছেন, যাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে কথা বলে এসছেন। তখন কিন্তু আপনাদের সেনাপ্রধান কিন্তু তখন কিন্তু বাইরে ছিলেন, তখন কিন্তু দেশে ছিলেন না। তার দেশে ফিরে তিনি তো পরে শুনেছেন, তার কাছে ইন্টেলিজেন্সের খবর তার কাছে থাকবেই। গতকালকে তিনি সব শুনেছেন, তিনি আর কিছু বলেননি। তবে ডক্টর ইউনূসকে আমার একটা আছে যে ডক্টর ইউনূস, আপনাকে কেউ আর কোনো খবর দেবে না। আমি বরাবরই বলেছি আপনার পাশে কেউ নেই, আপনি হলেন ছাগলের 3য় সন্তান। আপনাকে ছেড়ে অনেক ছাত্ররা আগে চলে গিয়েছে, সমন্বয়রা নিজেদের দল গড়ে দিয়েছে, সেখানে আপনি আপনার কোনো নাম টাম নেই, আপনি হলেন গিয়ে ভোগের গাদায়, কারণ জনতাও আপনার পাশ থেকে অনেক আগে সরে গিয়েছে।
তাহলে আপনার কি হলো? আপনি হলেন ছাগলের তৃতীয় সন্তান। এইবারে আপনারা আগে ভিডিওটা দেখুন। কে বলছেন আপনারা সবাই চেনেন, তার নাম হচ্ছে নিঝুম মজুমদার। তিনি একটি টিভি চ্যানেলে বসে সেই সবটা ফাঁস করে দিয়েছেন। আর আমি এটা কেন দেখাচ্ছি তার কারণটা ভিডিও দেখানোর পর আমি বলবো। চারজন উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছে গেলেন ঢাকাতে। তারা কারা, কি নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন, আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন, একদম ভেতরের খবর। তারা কারা, কবে গিয়েছেন এবং তাদের ডেজিগনেশনই বাকি, যদি একটু বিস্তারিত বলেন। আমাকে একটু দেখে বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে তারা 4 মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে। তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন, তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরে আপনার সুমিত কুমার সিং, তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের। রাচিত রাওয়াত, উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম মন্ত্রণালয়। এবং নবদীপ ভার্মা, তিনি আন্ডার সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো ইনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে। গুলশানের একটা 5-তারা হোটেলে যতদূর জানা যাচ্ছে। গুলশানের একটি 5-তারা হোটেলে আছে, আমি নামটা বরঞ্চ না বলি, এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো। আসলে ওনাদের 4 তারিখ কখন এরা চেক ইন করেছে? তারা চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায়, চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন। তারা সেই মুহূর্তে আছেন। আমাদের কাছে যে সংবাদ আছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এলওসি বিষয়াদির জন্য তারা গেছেন বলা হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট। প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এলওসি, লাইন অফ ক্রেডিট। আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গড়িমসি করছে। অনেকগুলো টাকা পয়সা আটকে আছে, সেগুলো একটা বিষয়াদি আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি, সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের ব্যাপার। আমি এখানে এবার বলি ভিডিওটা দেখালাম কেন। ভিডিওটা দেখালাম কারণ আমি তো বলিনি, ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এটা নিজের পিঠ বাঁচানো। কারণ অনেকে মনে করবে যে আমি বোধহয় তথ্যটা প্রকাশ করে দিয়েছি, আমি কিন্তু তথ্যটা প্রকাশ করিনি। তথ্য প্রকাশ করেছে অন্য কেউ, অন্য কোনো জায়গা থেকে খবর পেয়েছে, তারা তথ্য প্রকাশ করেছে, আমি তথ্য প্রকাশ করিনি। ফলে নিজের পিঠটি বাঁচানোর জন্য আমি এই ভিডিওটিও দেখিয়ে দিলাম এবং আপনাদের জানিয়েও দিলাম যে আপনাদের দেশে 4 জন রয়েল আছে। এরা কি বোঝে, সব বাচ্চা সব ছেলে পিলে, এরা কি ওসব বোঝে? আপনার দেশের বুকে 4 জন, রাজধানীর বুকে 4টে অ্যাসেট, তারা এসে কাজকর্ম সেরে 7 তারিখে বেরিয়ে চলে এলো। তাহলে আপনারা জানতেও পারলেন না। তাহলে এটা আপনারা সবাই সকলে জানলেন এবং আমার পিঠের চামড়াটা বাঁচলো। এই জন্য আমি ভিডিওটা আপনাদের দেখালাম। তবে শেষ কথা আবার বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শেখ হাসিনার আগামীকাল অথবা পরশু দুদিনের যে কোনো একদিন কথাবার্তা হবে। যখন কথা হবে তখন আমি আপনাদের বিস্তারিত বা সামান্য হয়তো যা খবর আমার কাছে আসবে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো, এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি কোনো জানাতে পারবো না। ফলে ততক্ষণ আমার সঙ্গে থাকুন আপনারা, আর সবাই যেমন আমাকে দেখাচ্ছেন, উৎসাহ করে আমার ভিডিও দেখেন, তেমন ভাবেই দেখবেন আশা করি। আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।